থানা চালু হলেও পুরো দমে তৎপর হয়নি পুলিশ, যার মূল কারণ ইমেজ সংকট। ফলে ট্রাফিক ব্যবস্থা থেকে শুরু করে নাগরিক নিরাপত্তা সব জায়গায় বিরাজ করছে বিশৃঙ্খল দশা। পুলিশ সদর দফতর মনে করে, জনগণ যত দ্রুত সহযোগিতা করবে তত দ্রুত মনোবল ফিরবে মাঠ পর্যায়ের পুলিশের। শরীফ রুবেলের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। সড়কে নষ্ট হয়ে গেছে ব্যাটারি চালিত রিক্সা, সেটিকে দড়ি দিয়ে বেঁধে টেনে নিচ্ছে অন্য একটি। কেমন কাণ্ড, তা আবার ফ্লাইওভারের ওপর। রাজধানীর খিলগাঁও ফ্লাইওভার দিয়ে এখন নিয়মিতই চলে এসব রিক্সা। ফ্লাইওভারে ওঠার নিয়ম নাইকা, তো মনে করেন এটা নষ্ট হয়ে গেছে, তো এলাকা টান্না আনতে পারে না, এলাকা এটা আমি নিয়ে আসছি টান্না। রেলগাড়ি সিঙ্গেল অনেক জ্যাম ছিল, তো ফ্লাইওভারে গোড়া পর্যন্ত। পরে কাকা চিন্তা করলো যে উপরে দিয়ে আইলে ঝামেলাটা কম হইবে, ঝামেলা হইবে না, এখানে উপরে দিয়ে আই পড়ছে। মূল সড়কের জন্য ঝুঁকিপূর্ণ এমন যান এখন রাজধানীর সব সড়কেই চলছে অবাধে, সাথে আছে প্যাডেল চালিত রিক্সা ভ্যান। কিন্তু এগুলো নিয়ন্ত্রণে উদ্যোগ নেই ট্রাফিক পুলিশের। পুলিশ সবসময় কিছু বলো না, আটকাও না, ধরো না, পুলিশ আর কেমন কিছু কয় না। এদিকে ৫ আগস্টের অভ্যুত্থানের ১.৫ মাস পরও থানাগুলোতে গতি নেই অপারেশনাল কার্যক্রমে। সড়কে নেই তল্লাশি বা পুলিশি টহল। একদিকে পুলিশের তরফে যেমন সেবাদানে তৎপরতা কম, অন্যদিকে জনগণের মাঝেও আছে আস্থাহীনতার সংকট। গত জুন মাসে রাজধানীর ৫০টি থানায় জিডি দায়ের হয় ১৫,৫০০। চলতি মাসে এখন পর্যন্ত যা ৩ ভাগের ১ ভাগ মাত্র। অর্থাৎ জনগণ আর আগের মতো থানামুখী হচ্ছেন না। নগরবাসীর চাওয়া, সংস্কারের মধ্য দিয়ে জনমুখী হোক পুলিশ। পুলিশ যদি ভালোভাবে ফিরে আসে, ওদের আগে যে চেহারা ছিল, এরা মনে করে যে এটা ওরা ভুল করছে, আমরা এটাকে সাধুবাদ জানাই। পুলিশ জনগণের বন্ধু, এই জিনিসটাতে পুলিশের প্রমাণ করার প্রয়োজন আছে, কিন্তু সাথে সাথে আমাদেরকেও ওইটুকু শিথিল হতে হবে যে পুলিশ তাদেরকে প্রমাণ করছে, সেই সুযোগটা তাদেরকে দিতে হবে। পুলিশ দফতর বলছে, আগস্টের তুলনায় সেপ্টেম্বরে মাঠ পর্যায়ের পুলিশের মনোবল বেড়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এই মনোবল আরও বাড়বে বলে আশা করছেন এই কর্মকর্তা। আমাদের নতুন নেতৃত্ব যারা মাঠ পর্যায়ে গেছে, তাদের প্রত্যেককে কিন্তু আইজিপি মহোদয় নিজে সুস্পষ্ট নির্দেশনা তাদেরকে দিয়ে দিয়েছেন, এবং তারা যখন জনসাধারণ রয়েছেন তাদের সাথে কথা বলছেন, সকলের সাথে কথা বলার পর আমরা যে রিফ্লেকশনটুকু দেখতে পাচ্ছি সেটি খুবই ইতিবাচক। বলা হচ্ছে, জুলাই অভ্যুত্থানের পর পুলিশ যে ইমেজ সংকটে পড়েছে তা বাংলাদেশে এর আগে দেখা যায়নি। জনমানুষের প্রত্যাশা, জনবন্ধু হোক পুলিশ, পুলিশ হোক জনগণের বন্ধু। তবে সেজন্য জনগণের সকল নাগরিকের সহযোগিতাও কামনা করে বাংলাদেশ পুলিশ। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে সুনামগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি হিজল করচ থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে এম এ মান্নানকে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে তিনিও অন্যান্য নেতাদের মতো আত্মগোপনে চলে যান। এরই মধ্যে তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা দায়ের করা হয়েছে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি মন্ত্রী থাকাকালীন গড়েছেন নিজস্ব বাহিনী। মানিকগঞ্জে নামে বেনামে অর্জন করেছেন বিপুল পরিমাণ সম্পদ। তার বিরুদ্ধে জমি দখল সহ নির্যাতনের অভিযোগ স্থানীয়দের। তার সব অবৈধ সম্পদ জব্দ করে সরকারি কোষাগারে জমা করার দাবি নাগরিক সমাজের প্রতিনিধিদের। মোহাম্মদ ইউসুফ আলীর পাঠানো তথ্য ও রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট। গত সরকারের এমপি ও মন্ত্রী থাকাকালীন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নিজ এলাকা মানিকগঞ্জে গড়ে তোলেন সম্পদের পাহাড়। গ্রামে তৈরি করেছেন অভিজাত বাড়ি, বিশাল শুভ্র সেন্টার ও ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বাস স্ট্যান্ডের কাছে বহুতল ভবন, মেডিকেল হাসপাতাল সহ বিভিন্ন নিয়োগ, বদলি, সরঞ্জামাদি, ওষুধ বাণিজ্য করে শত শত কোটি টাকা হাতিয়ে নেয়। নিজস্ব বাহিনী দিয়ে সাধারণ মানুষকে নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অবৈধভাবে বিভিন্ন জমি কিনছে, মানুষের ভয় দেখে নিচ্ছে, তারপর আবার ওই যে ফার্ম টার্ম করছে। বিনা ভোটে এমপি হয়েছে, জনের সাথে কোনো সম্পৃক্ত ছিল না। সে বিভিন্ন নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা হয়রানি করছে। সে মানিকগঞ্জের মধ্যে সবচেয়ে বড় দুর্নীতিবাজ। আমরা বাড়ি বর্গ লোক, আমাকে চিনে নাই,
আর উনি বলছে দেশে গরিব মানুষ নাই। এরই মধ্যে আদালতের নির্দেশে জাহিদ মালেকের সব ব্যাংক হিসাব ও লেনদেন বন্ধ করা হয়েছে। তবে তার অবৈধ অর্থ জব্দ করে সরকারি কোষাগারে জমা করার দাবি নাগরিক সমাজের প্রতিনিধিদের। সরকারের উদ্যোগ নেওয়া দরকার, যে আইন বহির্ভূত যে সম্পদগুলো রয়েছে সেই সম্পদগুলো রাষ্ট্রীয় কোষাগারে আনা দরকার। সাধারণ মানুষ, নিরীহ মানুষ যারা রয়েছে তাদের উপরে যে বল প্রয়োগ করা হয়েছে, তাদের যে নির্যাতন জুলুম করা হয়েছে, এরও দ্রুত বিচার হওয়া দরকার। 2008 সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন জাহিদ মালেক। এরপর দুই মেয়াদে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। দুর্নীতির টাকায় নামে বেনামে প্রায় 12টি ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করেছেন তিনি। প্রথমবার সংসদ সদস্য নির্বাচনের পর থেকে এ পর্যন্ত তার সম্পদের হিসাব বেড়েছে 11 গুণ। সময় সংবাদ, মানিকগঞ্জ। এখন থেকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও চলবে মেট্রো রেল। তবে এদিন যাত্রী পরিবহন শুরু হবে বিকেল 3টা থেকে, চলবে রাত 9টা 40 মিনিট পর্যন্ত। বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক। এদিকে মেরামত শেষ হওয়ায় আজ খুলবে কাজীপাড়া স্টেশনও। যানজটের ভোগান্তি থেকে মুক্তি পেতে সাপ্তাহিক ছুটি শুক্রবারের দিনও মেট্রো চালানোর দাবি ছিল অনেক দিনের। সেই আক্ষেপ এবার ঘুচল নগরবাসীর। এখন থেকে শুক্রবারও চলবে মেট্রো রেল। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রৌফ জানান, প্রতি শুক্রবার বিকাল 3টা থেকে শুরু হবে মেট্রো চলাচল। প্রতি 12 মিনিট পর রাত 9টা পর্যন্ত চলবে ট্রেন। আমরা আগামী শুক্রবার অর্থাৎ 20 তারিখ 3টা 30 মিনিট থেকে মেট্রো রেলের শনি শুক্রবারের অপারেশন উত্তর থেকে শুরু হবে 3টা 50-এ, রাত 9টা 40-এ শেষ ট্রিপ উত্তরার দিকে ছেড়ে যাবে। ছাত্র জনতার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হওয়া কাজীপাড়া আর মিরপুর 10 স্টেশন চালু হতে 1 বছর সময় লাগার পাশাপাশি খরচ হবে কয়েকশো কোটি টাকা বলে জানিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। কিন্তু মাত্র 2 মাসের মাথায় শুক্রবার থেকে চালু হচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশন, যার জন্য প্রাথমিকভাবে খরচ হয়েছে মাত্র 20,50,000 টাকা। লোকাল কিছু অ্যারেঞ্জমেন্ট এবং আমাদের যে জিনিসপত্র আছে সেগুলিকে মিলিয়ে স্টকে যাচ্ছিল, আমরা কাজীপাড়াটা চলাচল উপযোগী করেছি। টেকনিক্যাল টিম, আমাদের প্রজেক্ট যারা পিডি মহোদয়গণ আছেন, কনসালটেন্ট কন্ট্রাক্টর, সম্মিলিত প্রচেষ্টায় আমরা এটা স্বল্প খরচে আমরা বলবো যে কাজীপাড়াটা জনগণের জন্য কালকে উন্মুক্ত করে দিচ্ছি। এখানে আমাদের এখন 20,50,000 টাকা খরচ হচ্ছে এই মুহূর্তে চালুর জন্য। চাহিদার প্রেক্ষিতে মেট্রো রেল চলাচলের সময় সীমা বাড়ানো হবে বলেও জানান ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। চুরি হয়ে গেছে রেল লাইনের সিগন্যালের তার। এ কারণে রেল চলাচল ব্যাহত হচ্ছে পদ্মা সেতু রেল লিঙ্ক প্রকল্পে। মুন্সিগঞ্জের মাওয়াসহ এ প্রকল্পের নতুন 5টি রেল স্টেশনে যাত্রীরা ওঠানামা করছেন প্ল্যাটফর্মবিহীন মাঝখানের লাইনে। তবে শিগগিরই সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। আবু সাইদের ছবিতে নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। প্ল্যাটফর্মবিহীন রেল লাইনে দাঁড়িয়েছে ট্রেন, ভোগান্তি নিয়ে ওঠানামা করছেন যাত্রীরা। এমনকি প্ল্যাটফর্মে ওঠানামার জন্য ব্যবস্থা করা হয়েছে লোহার অস্থায়ী সিঁড়ি। সম্প্রতি পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে সিবিআই সিগন্যালিং সিস্টেমের আওতায় থাকা 5টি স্টেশনের সিগন্যাল কেবল চুরি হয়। এতে বিকল হয়ে যায় স্টেশনগুলোর সিগন্যাল সিস্টেম। এ কারণে স্টেশনগুলোতে যথাস্থানে যেমন ট্রেন দাঁড়াতে পারছে না, তেমনি ক্রসিংয়ে লাগছে বেশি সময়। এমনকি ব্যাহত হচ্ছে ট্রেনের স্বাভাবিক গতি ধরে রাখা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। চোরে সবগুলা লেগে গেছে চুরি করে। এখন আমরা 24 ঘন্টা 6 জনে এখানে ডিউটি দিই, আর জানি কোনোভাবেই সম্ভব হয় না চুরি করার, আমরা চুরি করতে দিব না। প্ল্যাটফর্ম আমাদের 2 সাইড আছে, কিন্তু আমাদের ট্রেন দাঁড়াচ্ছে মাঝ লাইনে। দেখা যাচ্ছে আমাদের এখান থেকে নামতে অনেক গর্ভবতী মহিলা আছে, তারপরে অনেক মুরব্বী আছে, তাদের উঠানামা এখানে সমস্যা হচ্ছে। আমাদের এই মাওয়া প্রান্তের রেলটি প্ল্যাটফর্ম ছেড়ে বাইরে এসে আমাদেরকে ট্রেনে উঠতে, এটা যাত্রীদের জন্য খুবই একটা ভোগান্তির কারণ। যেভাবে আমরা নামছি হয়তো একটা পাওয়া যেতে পারতো। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ম্যানুয়ালি রেল লাইন ফিক্সড করা হয়েছে। নিরাপত্তা বাড়াতে নিয়োগ করা হয়েছে অতিরিক্ত প্রহরী। শিগগিরই সমস্যার সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। সিগন্যালিং তার চুরি হওয়ার কারণে সিগন্যালে সমস্যা হচ্ছে, তার ট্রেনগুলো তার নির্ধারিত গতিতে চলতে পারতেছে না এবং ক্রসিংয়ের সময় বেশি সময় লাগতেছে এবং আমরা আশা করি দ্রুত এই সমস্যার সমাধান হবে। পদ্মা সেতু অতিক্রম করে বর্তমানে 4টি ট্রেন আসা যাওয়া করে। এর মধ্যে 2টি ট্রেন মাওয়া স্টেশনে থামে।
গেল 22 আগস্ট থেকে এই মাওয়া রেল স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড়াতে পারছে না ট্রেন এই মাঝখানে দাঁড়ানোর কারণে যাত্রীর ওঠানামা হচ্ছে নানা চ্যালেঞ্জের মধ্যে। মুন্সিগঞ্জের মাওয়া রেলওয়ে স্টেশন থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। হোটেলের লাইসেন্স বাতিলের পরও আড়ালে চলছিল বিদেশি মদের রমরমা ব্যবসা। রাজধানীর বনানীতে অভিজাত সুইট ড্রিম হোটেলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় প্রায় 2 কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করে তারা। আটক হয় ম্যানেজার সহ 3 জন। থরে থরে সাজানো বিদেশি দামি মদ এবং বিয়ারের ক্যান, যার সবটাই চলে যেত ঢাকার বিভিন্ন স্থানে। একে তো এত বিপুল পরিমাণ মাদক রাখার নেই অনুমতি, তার উপর প্রতিটি কার্টনই দেশে এসেছে রাজস্ব ফাঁকি দিয়ে। বৃহস্পতিবার রাত 9টায় গোপন তথ্যের ভিত্তিতে বনানী সুইট ড্রিম হোটেলে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 30 সদস্যের একটি দল প্রায় 6 ঘন্টা এই অভিযান পরিচালনা করে। উদ্ধার করে প্রায় 2 কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য। আটক করা হয় মোট 3 জনকে। এখানে যেগুলো আমরা আটক করেছি এটার কোনো প্রকার কাগজপত্র তারা দেখাতে পারে নাই এবং এটা সম্পূর্ণ অবৈধভাবে এখানে রেখেছে এবং নিচতলায় বিশেষভাবে লুক্কায়িত অবস্থায় এরা এটা রেখেছে, যেটা জেনারেটর হাউস, ইলেকট্রিক্যাল হাউস এখানে রেখেছে এবং 6 তলায় একটা খুব লুক্কায়িত একটা অবস্থানে রেখেছে। অভিযানে 1500 বিয়ার ক্যান, প্রায় 1000 বিদেশি মদ ও নগদ 4 লাখ টাকা উদ্ধার করা হয়। মেয়াদ থাকলে এই দ্রব্যগুলো পর্যটন কর্পোরেশনের মাধ্যমে সরকারিভাবে বিক্রি হবে। 1542 ক্যান বিয়ার এবং 984 বোতল বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের আমরা অ্যালকোহল পেয়েছি। তাছাড়াও আমরা 4,44,200 টাকাও এখানে ক্যাশ পেয়েছি। এর পিছে যারা আছে তাদেরকে আমরা আইনে আওতায় দ্রুত নিয়ে আসবো বলে আশা করছি। চলতি বছরের ফেব্রুয়ারিতে অবৈধ কার্যক্রম পরিচালনার অভিযোগে এবং শর্ত ভঙ্গের দায়ে হোটেলটির লাইসেন্স বাতিল করেছিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। শরীয়তপুরের জাজিরা উপজেলায় খালে প্রভাবশালীদের বালু ভরাটের কারণে প্রায় 50 একর জমির ফসলের ক্ষেত নষ্ট হচ্ছে। কৃষকদের অভিযোগ, বারবার আবেদন করেও খালটি পুনরুদ্ধারে কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। কৃষি বিভাগ বলছে উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা হবে। বিএম ইসরাফিলের তথ্য ও খান মোহাম্মদ শিহানের ছবিতে রিপোর্ট। গত কয়েকদিনের বৃষ্টিতে শরীয়তপুরের জাজিরা উপজেলার দক্ষিণ ডুবলদিয়া কাজীকান্দি এলাকায় প্রায় 50 একর জমি পানিতে তলিয়ে যায়। এতে ওই জমিতে চাষ করা লাউ, করলা, বেগুন, শসা ও লাল শাক সহ নানা জাতের সবজির বাগান তলিয়ে যায়। বৃষ্টি না হলেও জমিতে রয়ে গেছে পানি। কৃষকরা বলছেন, একসময় ঢাকা শরীয়তপুর সড়কের মাঝে একটি কালভার্ট দিয়ে খালে অপসারণ হতো পানি। তবে গত কয়েক বছর ধরে আওয়ামী লীগ কর্মীদের ছত্রছায়ায় একটি প্রভাবশালী চক্র কালভার্টের পশ্চিম পাশের জায়গা ভরাট করে রাখে। এতে আটকে যায় পানি নামার পথ। অল্প বৃষ্টি হলেই জমিতে পানি জমে ফসলের ক্ষতি হয়। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে খালটি পুনরুদ্ধারের দাবি স্থানীয়দের। কোনোটা করাইছে, কোনোটা আসে নাই, কোনোটা ফুলাইছে, সব বেচার অবস্থায় সব শেষ হয়ে গেছে আমাদের। এখন এই পানিটা যাওয়ার জন্য যে জায়গাটা, এই জায়গাটা ওইখানে কিছু লোক জমি কিনছে, জমি করার পরে তারা ওইখানে ভরে ফেলাইছে। কিছু প্রভাবশালী লোক যার যার এলাকায় দাপট খাটাইয়া বালি ভরাট করিয়া আমাদের এই যে চক বিলীন হয়ে যেতেছে। কিছু অসাধু লোক এখান থেকে বালিতে ভরাট করার কারণে আমাদের পানিটা জমে থাকে, এখান থেকে পানিটা নামে না। সরকারিভাবে না দেখে তাহলে আমাদের বিরাট অসুবিধা, এই চকটা পুরো মারি দিতেছে। ভরাট হওয়ার বিষয়টি স্বীকার করে প্রশাসনের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেয়ার আশ্বাস উপজেলা কৃষি বিভাগের। কৃষকরা তাদের আবেদন অতি দ্রুত আবেদন দাখিল করলে আমরা সেক্ষেত্রে উপজেলা প্রশাসনের সাথে কৃষকদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। স্থানীয় কৃষকদের দাবি, জলাবদ্ধতার কারণে উপজেলার প্রায় 2 কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। সময় সংবাদ, শরীয়তপুর। ডিম মুরগির দাম নির্ধারণ নিয়ে বিপরীতমুখী অবস্থানে ব্যবসায়ী ও অধিদপ্তর। উৎপাদক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের দাবি, নির্ধারিত দাম শুধু কাগজে কলমেই সম্ভব, বাজার বাস্তবতায় যৌক্তিক নয়। এই মূল্য তালিকা মেনে কেনাবেচা করলে লোকসানে পড়তে হবে তাদের। তবে প্রাণী সম্পদ ও কৃষি বিপণন অধিদপ্তর বলছে, আইন ও বাস্তবতা আমলে নিয়েই নির্ধারণ করা হয়েছে দাম। নেওয়া হয়েছে সংশ্লিষ্টদের মতামত। অর্থনীতিবিদরা বলছেন, গড়পড়তা দাম নির্ধারণ না করে চাহিদা ও যোগানের হিসেব বিবেচনায় বাজার নিয়ন্ত্রণে নজর দিতে হবে।
ফরহাদুর রহমানের রিপোর্ট। 15 সেপ্টেম্বর ডিম, ব্রয়লার মুরগি ও সোনালী মুরগির যৌক্তিক মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার, যেখানে উল্লেখ রয়েছে উৎপাদক, পাইকারি ও খুচরা পর্যায়ের বিক্রয় মূল্য। তবে সেই দামে কি এসব পণ্য বাজারে পাওয়া যাচ্ছে? এই রেট আমি তো পাইতেছি না কোনো, তখন আমি বাধ্য হয়ে বেশি দিয়ে কিনতে হয়েছে। যদি আমরা ওইটা ক্রয় করতে পারি ওই রেটে, তাইলে আমরা নিশ্চয়ই আমরা এখানে কম রেটে বিক্রি করতে পারবো। এবার দেখব কৃষি বিপণন আইনে একজন উৎপাদক, পাইকার ও খুচরা বিক্রেতা কত মুনাফা করতে পারবেন, আর দাম বেঁধে দিয়ে কত লাভ করার সুযোগ দিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। বেঁধে দেওয়া মূল্য তালিকা হিসাবে 1000 ব্রয়লার মুরগি পালনে 1,60,870 টাকা বিনিয়োগ করে মাসব্যাপী নানা ঝুঁকি মোকাবেলা করে একজন খামারি মুনাফা করতে পারবেন 5% হারে, টাকার অঙ্কে যা দাঁড়ায় মাত্র 8,040 টাকা। অথচ বিপণন আইনে 25% পর্যন্ত লাভ করার অধিকার রাখেন উৎপাদক। বাজারের মেকানিজম না জেনে যদি মন গড়া মূল্য নির্ধারণ করা হয়, ক্ষতিগ্রস্ত আমরা প্রান্তিক খামারিরা। এরপর সেই মুরগি কিনে খুচরা পর্যায়ে বিক্রির আগে পরিবহন ও দোকান ভাড়া এবং কর্মচারী বেতন, ওয়েট লস, মৃত্যু, আড়তদারের কমিশন সব হিসাব মেলাতে কেজিতে 2 টাকা 84 পয়সা ব্যয় ধরে মোট দামের উপর একজন পাইকার লাভ করতে পারবেন শতকরা 50 পয়সা। এখানে সর্বোচ্চ 15% মুনাফা করার অধিকার দিয়েছে কৃষি বিপণন আইন। ডিমের ক্ষেত্রেও দেখা যাচ্ছে একই চিত্র। ব্যবসায়ীদের মতে এই হিসাব শুধু খাতা কলমেই মেলানো সম্ভব। অথচ কৃষি বিপণন অধিদপ্তর বলছে আইন ও বাস্তবতা মিলিয়ে ঠিক করা হয়েছে মূল্য মুনাফা। দেশের সিচুয়েশনের কারণে কোনো শস্যের এই যে সরবরাহ বা বিপণন এই জায়গাটাতে হ্যাম্পার্ড হয়, সেই জন্যই আমরা এই যে প্রজ্ঞাপিত শস্য ঘোষণা করতে পারি চাইলে যে কোনো শস্যকে, এবং সেই শস্য সম্পর্কিত যে কোনো বিধিবিধান আমরা প্রণয়ন করতে পারি। বাজার বাস্তবতার সঙ্গে না মিললেও দাম নির্ধারণের আগে সংশ্লিষ্টদের মতামত নেওয়া হয়েছে বলেও জানালেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক। কৃষি বিপণন অধিদপ্তর এটা ম্যান্ডেট তারাই করেছেন, তারা সকলের সাথে বসে ক্যালকুলেশন করে একটু সময় নিয়ে করেছেন, করে এটা দিয়েছেন। আমরা এটাকে শুধু অয়েল সার্কুলেট করে দিয়েছি। এমন অবস্থায় দাম বেঁধে দিয়ে বাজারকে নিয়ন্ত্রণ না করে চাহিদার বিপরীতে যোগান নিশ্চিত করার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এই দাম নির্ধারণ করে দেওয়ার কারণে দামটা কিন্তু বেড়ে গেল। মুনাফা এইভাবে বেঁধে দিলে এটা কাজও করবে না। অটোমেটিক্যালি যারা প্রডিউসার তারা কিন্তু নিজেদের মুনাফাটা সিকিউর করবেন, এবং একই সঙ্গে যারা এখানে পাইকারি ব্যবসায়ী তারাও এই একইভাবে তাদের মুনাফাটা সিকিউর করে নেবেন। যোগান ঘাটতির হিসাবে শুধু ডিম মুরগি নয়, মাসের পর মাস চেষ্টা করেও সম্ভব হয়নি নির্ধারিত দামে আলু পেঁয়াজ বিক্রিও। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। শিগগিরই মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনে শুরু হবে বিএমইটি কার্ড সেবাদান কার্যক্রম। দেশটিতে বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ সোহেল পারভেজ এ তথ্য জানিয়েছেন। মালদ্বীপে বেশিরভাগ প্রবাসী বাংলাদেশির বিএমইটি কার্ড না থাকায় তারা সরকারের দেয়া নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। দূতাবাসের এই উদ্যোগে খুশি প্রবাসী বাংলাদেশিরা। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। দক্ষিণ এশিয়া তো বটেই, বিশ্বের অন্যতম পর্যটন নির্ভর দেশ মালদ্বীপ। ভারত মহাসাগর বেষ্টিত অপরূপ সুন্দর এই দেশটিতে 1 লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি কর্মীর বসবাস। কেউ কেউ বিএমইটি বা ম্যান পাওয়ার কার্ড সংগ্রহ করে দেশটিতে গেলেও বেশিরভাগ প্রবাসী বিএমইটি কার্ড ছাড়াই সেখানে পাড়ি জমিয়েছেন। তারা বঞ্চিত হচ্ছেন বাংলাদেশ সরকারের দেয়া বিভিন্ন সুযোগ সুবিধা থেকে। তবে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন সুবিধাবঞ্চিত প্রবাসীদের জন্য চালু করছে বিএমইটি কার্ড সেবাদান কার্যক্রম। এখন থেকে হাইকমিশন নির্ধারিত ফি $35 মাধ্যমে আবেদনে মিলবে বিএমইটি কার্ড। বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে প্রবাসী কর্মীদের বিএমইটি কার্ড প্রদান করা হয়, যা স্মার্ট কার্ড বা ম্যান পাওয়ার কার্ড নামেও প্রবাসীদের কাছে পরিচিত। মালদ্বীপে যাওয়ার সময় অনেকেই বিএমইটি কার্ড সংগ্রহ করলেও বেশিরভাগই দেশটিতে যাওয়ার পর প্রয়োজনীয়তা বুঝতে না পেরে তা সংরক্ষণ করেননি। বর্তমানে দূতাবাসের এই সেবা কার্যক্রমে খুশি প্রবাসীরা। একটা ম্যান পাওয়ার করার জন্য একটা কার্ড দিছে, তো এটা পরে আমি দেখলাম এটা অনেকই ভালো, আমার দৃষ্টিতে অনেকই ভালো। এটা করলে খুব ভালো হবে মনে করি, এটা খুব ভালো এবং কি আমার খুব আগ্রহ, এটা আমি করব এবং যারা আছে ইনশাল্লাহ সবাই করবে। বিএমইটি বা স্মার্ট কার্ড মূলত মৃত প্রবাসীদের লাশ দেশে পাঠানো, ভিসা, মেডিকেল রেকর্ড, ব্যাংকিং তথ্য, প্রবাসীদের চাকরির সত্যতা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যসমূহ যাচাইয়ে কাজে লাগে। তাই মালদ্বীপে বসবাসরত সব প্রবাসীকে বিএমইটি কার্ড সংগ্রহ করার আহ্বান জানান বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর। কোনো প্রবাসী ভাই যদি বিপদে পড়েন, অসুস্থ হন, বিভিন্ন সময়
কল্যাণ বোর্ড তাকে এই কার্ডের অধীনেই বিভিন্ন সাহায্য সহযোগিতা প্রদান করে থাকেন। একই সাথে এই কার্ডধারী ব্যক্তিরা বাংলাদেশে এয়ারপোর্টের সন্নিকটে খুব কম খরচে থাকার ব্যবস্থা রয়েছে এবং তাদের সন্তানদের যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রেও তারা অগ্রাধিকার পেয়ে থাকেন। আমরা অনুরোধ করব এই কার্ডটি যাদের নেই তারা যেন দ্রুত এই কার্ডটি সংগ্রহ করেন। বিএমইটি কার্ড সংগ্রহ করে বাংলাদেশ সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে সুযোগ সুবিধা গ্রহণ করারও আহ্বান হাইকমিশনের। সময় সংবাদ, মালদ্বীপ। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সুনামগঞ্জ থেকে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান গ্রেফতার। মানিকগঞ্জের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সম্পদের পাহাড়, গড়ের নিজস্ব বাহিনীও। এবং পূরণ হলো রাজধানীবাসীর দীর্ঘদিনের চাওয়া, আজ থেকে ছুটির দিনও চলবে মেট্রো রেল। বিকেলে খুলছে কাজীপাড়া স্টেশন, চাহিদা অনুযায়ী বাড়বে চলাচলের সময়সীমা। এই ছিল সকালের সময়, সঙ্গেই থাকুন সময়।